মেয়ের স্কুলের সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে শিক্ষা সফর সব কিছু মিলায়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, টুকটুক করে ভিডিওটা করতেছিলাম বাট এডিট করে ভয়েস দিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করাটা আর হয়ে উঠতেছিল না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরুর দিন থেকে শুরু করতেছি, তাই বলে আমার জীবনের শুরুর দিন না, আমার মেয়ের স্কুলের যে সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা, তো এখান থেকেই শুরু করতেছি। আমি আগের দিন মাহিকে টিউশন থেকে নিয়ে আসার সময় দেখতে পেলাম বেশ কিছু দেশি টমেটো। এই টমেটোগুলো খেতে আমার অনেক ভালো লাগে, এগুলো কিন্তু বেশ টক। তো এগুলো ডাল খেতে আমি অনেক বেশি পছন্দ করি, সালাদও করে খাই। তবে আমি বেশ কিছু নিয়ে নিয়েছি, 2 কেজি মতো ডাল রান্না করে খাবো এই জন্য। তো যদি ডাল রান্না করি, আর সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সামনের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। তো সকাল সকাল আমি বাজারটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ওগুলোকে আর সাইজ করতে পারছিলাম না। বেশ ভোরে উঠে গেছি, আর ওঠার পরে সালাত আদায় করে ঘরটর পরিষ্কার করি নাই। একটু দেখতে পাচ্ছেন যে লাইটটা বেশ কম আছে, কারণ ওরা এখনও ঘুমাচ্ছে। আমি চাচ্ছিলাম না যে ওরা এত তাড়াতাড়ি উঠে যাক। আমি ফজরের সালাতের পর আর রেস্ট করি নাই, হাঁটতেও যাই নাই। তো সাহেব হাঁটতে গেছে আর আমি এই সুযোগে আমার রান্নাবান্নাগুলো করতে শুরু করে দিয়েছি। তো এগুলো কিন্তু মাংস রান্না করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন শুধু এটাকে গরম করব। তো আপনাদের এখন মনে হতেই পারে যে খাবো তো দুপুরে, তাহলে এখন কেন গরম করতেছি? তো আসলে ভবিষ্যতের ভাবনা ভাবাই হচ্ছে জ্ঞানের কাজ। আমি ভাবতেছিলাম প্রত্যেকবার কিন্তু বেশ অনেকটা লেট হয়ে যায়, আস্তে আস্তে মোটামুটি 2:30-3টা বেজে যায়। আর সাহেব আমি সহজ কিছু রান্না করে রেখে যাই যাতে করে ও সহজে খেতে পারে। তো আজকে সেরকম একটা কিছু রান্না করব, তবে ভালো লাগতেছিল না যে শুধু সবজি আর ভাত আসলে খেতে চায় না সাহেব, আমি আপনাদের সঙ্গে এটা বারবারই বলি। তো মাংসটাকে রান্না করে রেখেছি আর আমি এটা এখন গরম করে রাখতেছি এই জন্য যে সে যখন খাবে শুধু একটু ওভেনে দিবে, তার প্লেটে করে হয়ে যাবে। আর এখানে আমি একটু সবজিও রান্না করব, যদিও বা সাহেব আমাকে বলেছিল যে অত কিছু করতে হবে না, মাংস রান্না তো করা থাকবে, সামান্য একটু ভর্তা করে হয়ে যাবে। তো এইটা সে বোঝে না যে আমি না থাকলে ভর্তাটা কিন্তু তাকে করে খেতে হবে। তো সে কাজ থেকে এসে নামাজ আদায় করার পরে আবার ভর্তা করবে, আমার কেমন একটা লাগতেছিল। আর আমিও সেখান থেকে ফিরে আসার পর ভর্তা করার এনার্জি থাকবে কি না এই কথাটা মাথায় রেখে ভাবতেছি যে আমি এখনই কিছু একটা মাখানো চচ্চড়ি করে রাখি, তাহলে পরে আসার পর ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবো। আর অনেক বেশি টায়ার্ড লাগে। যদি একটা বাচ্চাকে নিয়ে যেতাম তাহলে এত বেশি টায়ার্ড লাগতো না। সঙ্গে যেহেতু আয়াত যাচ্ছে, ও তো খেলাধুলা করবে, তবে ও যে অংশগ্রহণ করবে না এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। কিন্তু ও অনেক বেশি খেলাধুলা করবে, ওকে সামলাতে আমি হিমশিম খেয়ে যাব। এই যে আমি মাংসটাকে ভিজিয়ে দিয়েছি, সবজিটাকেও কেটে নিয়েছি, আর মাখায় উঠাইয়েছি। আর ভাত বসানোর পরে যে ভাতের যে পানিটা ছিল সেই পানিটাকে আমি এখন ভাবতেছি গাছে দিয়ে দেই, কারণ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বো আমি, তো পরবর্তীতে আর সময় পাবো না। তো এই জন্য গাছগুলোতে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। গাছগুলো বেশ বেশ হয়েছে, তবে গাছগুলোকে না অনেক বেশি পরিচর্যা করার সময় পাচ্ছি না আমি, কারণ বাচ্চাদের সময় দেওয়ার পরে টুকটাক আমি আমার নিজেকে একটু সময় দেওয়ার পরে এগুলোকে না আর অত বেশি সময় দিতে পারছি না সত্যি বলতে। আর আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, এই জন্য সমস্ত কিন্তু আমাকেই করতে হয়। তো যাই হোক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ যেভাবে আছি এভাবেই আমি থাকতে চাই। আর আমি ইচ্ছে করে হেল্পিং হ্যান্ডটা রাখতে চাই না, কারণ মানুষের কাজ করা আমার প্রথমত পছন্দ হয় না। আর তারপরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাও কিন্তু তার বাবার কাছে একদিন বলেছিলেন যে বাবা, আমার তো কাজ করতে অনেকই অসুবিধা হয়, তো আপনি যদি আমাকে একটা দাসী দিতেন আমার অনেক ভালো হতো। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছিলেন, তিনি মা ফাতিমাকে কিন্তু কিছু তাসবিহ দিয়েছিলেন যে এগুলো আমল করো, তোমার শরীরে অনেক বল হবে আর তোমার নিজের কাজ তুমি নিজে করতে পারবে। যেখানে নবীর মেয়ে ফাতেমার প্রয়োজন হয় না হেল্পিং হ্যান্ডের, তো আমার মনে হচ্ছিল যে আমি কারণ চালিয়ে নিতে পারবো না, দেখি যতদিন পারি চেষ্টা করি। তো এই কথাটাই আর কি। জানি না আপনাদের কাছে আমি কিভাবে কথাটা উপস্থাপন করতে পারলাম, তবে সত্যি কথা বলতে এ কারণে আমি চেষ্টাও করি না কখনো কাউকে রাখার। তো আমার মনে হয় যে যাকে হেল্প করার এমনিতেই করব, আর যে আমাকে হেল্প করবে এমনিতেই করবে, ওভাবে ধরে বাঁধিয়ে রাখাটা আসলে আমার কাছে কেমন একটা মনে হচ্ছিল। তো গাছে পানি দেওয়ার পরে এখনও কিন্তু বেশ অনেকটা সকাল, অন্ধকার হয় নাই, তো বড় মেয়েকে ডেকে উঠাই দিয়েছি, বললাম যে তুমি ফ্রেশ হয়ে যাও। তাছাড়া কিছু একটু খাবার না খেয়ে গেলে বেশ অনেকটা সময় থাকবো, আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু খেতে ইচ্ছে করে না। তো আমি চাচ্ছিলাম যে ও ফ্রেশ ট্রেশ হয়ে একটু লেট হয়ে যাবে, আর ওর প্রচণ্ড ক্ষুধা পাবে, আর ও খেয়ে দিয়ে যাবে, এতে করে ও খেলাধুলাটাও করতে পারবে।
এই জন্য ও রেডি মানে ফ্রেশ হচ্ছে আর কি, আর আমি এই ফাঁকে ওর ঘরটাকে গুছিয়ে রাখতেছি। ঘর গুছানোটা না একটা ঝামেলার কাজ, আর সকাল সকাল ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি ঘরটাকে গুছিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু আর গোছাতে ওইভাবে সময়ও হয় না আর ইচ্ছেও করে না। তো আমি সবসময় চেষ্টা করি একটু পরিপাটি থাকার, যদিও আমি পছন্দ করি। তবে আমার 2টা মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, ওরা একদম মানে অগোছালো করতে অনেক ভালোবাসে। তো এই জন্য অনেক বেশি অগোছালো হয়ে থাকে, তো খুব কষ্ট পায়। আর মেয়ে মানুষদের আমার মনে হয় যে এই জন্যই মাইগ্রেনের ব্যথাটা হয়। কেননা আমরা সবসময় পারফেক্ট থাকতে চাই। আসলে পারফেক্ট বলে কি কিছু হয়? হয় না কিন্তু। আমি যখন ডাক্তারদের সেই টকশোগুলো দেখি, সাক্ষাৎকারগুলো দেখি, তারা কিন্তু বারবারই বলে যে মেয়ে মানুষেরা সবসময় চায় যে পারফেক্ট থাকার জন্য, আর এই জন্য তাদের এই সমস্যাগুলো হয়। এগুলো দেখি, শুনি, বুঝি, কিন্তু না মানতে পারি না। এটাই হচ্ছে আমাদের দোষ। তো এই যে আমি চচ্চড়িটাকে মাখায় দিয়ে চলে গেছিলাম, আর ভাবছিলাম যে একটু সবজিতে বলকটা আসলে তারপরে মাছগুলো দিব। তো এই যে দেখতেছি এখন সবজিতে বলক চলে এসেছে, আর এখন মাছটাকে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে রেখে দিব। আর সাইডে কিন্তু আমি একটু ডিমও সেদ্ধ করতে দিয়েছি, কারণ আমি আর আমার বড় মেয়ে ভাত খেয়ে যাব, কিন্তু সাহেব আর তার ছোট মেয়ে কিন্তু ভাত খাবে না। ওরা সকালে একদমই ভাত খায় না, তো ওদের জন্য ডিম সেদ্ধ, চা, পাউরুটি, বাস আজকে সকালের এইটাই। আর আমি এই যে এখানে একটু পেঁয়াজ, মরিচ, রসুন কেটে নিয়েছি, কারণ আমি একটু ভাতরানি করে খাবো। আর খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু স্কুলে চলে এসেছি বাচ্চাদের নিয়ে। সাহেব অনেক বেশি তাড়া দিচ্ছিল, কারণ ও এখনও পর্যন্ত মাঠে যায় নাই। ও ভাবতেছিল যে আমাকে এদেরকে নামাই দিয়ে তারপরে সে মাঠে যাবে। তো আমাদেরকে নামাই দিয়ে সে মাঠে চলে গেছে। সে বলতেছিল যে সব কিছু শুরু হয়ে গেছে। তো আমি বলছিলাম যে না, শুরু হয় নাই। ও অনেক বেশি পাংচুয়াল, সময় মেনটেন করতে পারে, আর সব জায়গাতেও চেষ্টা করে যে সময়ের আগে যাওয়ার। তো এই জন্য ভালো হয়েছে, ও যেহেতু আমাদেরকে দিয়ে গেছে, তো এখনও পর্যন্ত কোনো কিছু শুরু হয় নাই। আমরা এখন কিন্তু স্কুল মাঠে এসেছি। স্কুল মাঠে এখানে জাতীয় সঙ্গীত হবে, তারপরে পতাকা উত্তোলন হবে, আর এরপরে আমরা সবাই মিলে ডাকবাংলোর মাঠে যাব। কারণ খেলাধুলো সব স্কুলেরই মোটামুটি ওখানেই হয়। মোটামুটি কি বলতেছি, সব স্কুলের খেলাধুলা ডাকবাংলোর মাঠেই হয়। আর এখানে এসে দেখতেছিলাম অনেক মায়েরা এসেছে সন্তানদের নিয়ে। আসলে কি, এইসব অনুষ্ঠানে যদি মায়েরা আসে তাহলে বাচ্চারা অনেক বেশি সাহস পায়, আর ওদের ভয় তো একটুও কাজ করে না, বেশ এনার্জি পায় ওরা। তো আমার মেয়েও চাচ্ছিল, আমি কিন্তু মাহিকে প্রথমে বলেছিলাম যে বাবা নামাই দিয়ে আসলে হবে না, ও বলছিল না মা, আমার অনেক বেশি ভয় লাগে। তো যাই হোক, আমি আরও একটা কারণে এসেছি, কারণ আজ পর্যন্ত মোটামুটি এইবার দিয়ে আমার মেয়ের স্কুলে 5বার খেলাধুলা হয়েছে। তো করোনার কারণে 2 বছর কিন্তু হয়েছিল না। তো ও প্রত্যেকবারই যে আপনার সাহিত্য আর সঙ্গীতে পায়, কিন্তু ক্রীড়া প্রতিযোগিতায় কখনোই সে কোনো কিছু পায় না। ও অনেক বেশি ভীতু। এই যে এখানে পতাকা উত্তোলন হচ্ছিল, আর প্রধান শিক্ষক পতাকাটা উত্তোলন করতেছিল। আমি কিন্তু ব্যাক সাইড থেকে নিয়েছি, কারণ সামনে যেহেতু পর্দা ছিল এই কারণে দেখা যাচ্ছিল না সম্পূর্ণটা। আর আমি যে খুব কাছে কারণ অনেক লোককে ঠেলে সামনে যাওয়াটা আমার কাছে একটু লজ্জাজনক মনে হচ্ছিল। আর এখানে বাচ্চারা কিন্তু নিজ দায়িত্বে একদম লাইনটা মেনটেন করেছে, ওরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তো এটা অনেক ভালো লাগছিল। আর এখানে জাতীয় সঙ্গীত হওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে চলে যাব মানে ডাকবাংলোর মাঠে, স্কুল থেকে চলে যাব। তো আর এই স্কুলের স্যারদের আমার অনেক ভালো লাগে এই জন্য যে স্যার ম্যাডাম সবাইকেই অনেক ভালো লাগে এই কারণে যে তারা অনেক বেশি পাংচুয়াল, আর সব কিছু না নিয়ম মেপে দায়িত্ব নিয়ে করে। আর এই দায়িত্বশীলতা অনেক বেশি ভালো লাগে। যাদের মানে বাবা মারা আসতে পারে না বা আসে না, তাদেরও না সন্তানদের নিয়ে ভয়টা নেই। কারণ আমাদের কিন্তু স্কুল থেকে বেশ অনেকটা হেঁটে যেতে হয় ডাকবাংলোর মাঠে, আর যাবার পথে কিন্তু মেন রোড পড়ে। তো স্যার ম্যাডামেরা যেটা করে, তারা না সবার আগে চলে যায়, আর যাওয়ার পরে রাস্তাটাকে ব্লক করে দেয়। যতক্ষণ পর্যন্ত স্কুল থেকে অভিভাবক, তারপরে ছাত্রছাত্রীরা যতক্ষণ পর্যন্ত মাঠে গিয়ে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তাটাকে ব্লক করে রাখে, যাতে করে কোনো গাড়ি আসতে না পারে। এতে করে কিন্তু অনেক দুর্ঘটনা এড়ানো যায়। আর এই দায়িত্বশীলতা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে এই দায়িত্বশীলতা সবার মধ্যে থাকে না কিন্তু। আর এনাদের এই টাইম মেনটেন, এই নিয়ম নীতি মেনে চলা, এটা কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়। তো এই যে আসার পর থেকে কিন্তু আপনারা আমার ভিডিওতে আয়াতকে দেখতে পারেন নাই, কারণ আয়াত বাবু আমার সঙ্গে আসার পর থেকে ছিল না। ওকে না স্কুলের স্যার ম্যাডাম সবাই অনেক বেশি আদর করে, স্নেহ করে, আর ভালোবাসে। আর ও আসার পরে স্যারের একদম ডাক দিয়েছে, আর ও স্যারদের কাছে চলে গেছে, আর স্যারের সঙ্গে আসতেছে।
এতে করে আমারও সুবিধা হচ্ছিল, আমি আমার মতো করে ভিডিও করতে পারছিলাম, বেশ মজাই লাগছিল। আর ওকে কোলে নিতে হতো একটু হলেও, ও যদিও অতটা কোলে ওঠে না, তারপরেও ওর পা তো লেগে যাবে, তো মাঝে মাঝে একটু কোলে নিতে হয়। তো এই দায়িত্বটাও ছাড়েরা নিয়ে নিয়েছে, আর এতে করে আমাকে ওকে আর নিতেই হলো না। তো এই যে আমরা এখন সবাই কিন্তু মাঠে চলে এসেছি, আর এখন একের পর এক খেলাধুলা হবে, কারণ বাচ্চাদের প্লে থেকে শুরু হবে। তো আমি আমার মেয়েকে বলছিলাম যে এত তাড়াতাড়ি আসার কোনো প্রয়োজনই ছিল না আম্মু, কারণ প্লে থেকে খেলাধুলা শুরু হবে। এই যে আয়াত যাচ্ছে, ও একটা ছাড়ের কোলে উঠেছে, আর ছাড়টাকে অনেক বেশি ওকে আদর করে, আর ও ছাড়টাকে অনেক বেশি পছন্দ করে। ও আবার বলে যে ভালো ছাড়, কারণ ছাড়টাকে ওকে কোলে নেয়, আদর করে, ওকে চকলেট কিনে দেয়, আর এই জন্য ওই ছাড়টার নাম দিয়েছে ও ভালো ছাড়। তো এই যে এখানে বাচ্চাদেরকে সব কিছু শিখিয়ে দেওয়া হচ্ছিল যে কিভাবে খেলাধুলাটা হবে। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে টুপি দৌড়। তো বাচ্চারা বুঝতে পারতেছিল না, কারণ প্রথমেই বলেছি আমি যে বেবি থেকে মানে প্লে থেকে শুরু হয়েছিল খেলাধুলা। তো ওরা যেহেতু পারতেছিল মানে পারবে কি না, এই কারণে আমরা 1 থেকে শুরু করা হলো। তারপরেও 2টা স্যার যেটা করলো, ওদেরকে খেলাটা দেখাই দিল একদম। এই যে 2টা স্যার ওদেরকে দেখাই দিচ্ছে, প্রথমে দৌড় দিতে হবে, তারপরে যে টুপিটা নিতে হবে, টুপিটা মাথায় দিতে হবে, মাথায় একটা হাত দিয়ে টুপিটা মাথায় থাকা অবস্থায় যায় দাঁড়াতে হবে, মানে চলে যেতে হবে একদম। আর যে টুপি সহ যাবে সেই কিন্তু মানে উইনার হবে। তো এরকমটা শিখাই দিচ্ছিল, ওরাও বেশ বুঝে গেছে। তো এটা দেখে আমার অনেক ভালো লাগছিল। আমি না অনেক বেশি মিস করি এই খেলাধুলাগুলো। আমি কিন্তু অনেক খেলাধুলা করতে পছন্দ করি, আর আমার না লাইফে অনেক পুরস্কার আছে। তো আমি আবার এরকমই যে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে, আর অংশগ্রহণ করার পরে পুরস্কার নিয়ে তারপরে আমি যাব, এরকমটা। তো যাই হোক, অনেক বেশি মজা লাগছিল, আর আমি অনেক বেশি হাসতেছিলাম সত্যি, কারণ আমি জানতাম যে আমার মেয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন ক্রীড়া প্রতিযোগিতায় ও কখনো প্রাইজ পায় নাই, মানে পুরস্কার পায় নাই আর কি। প্রত্যেকবারে অংশগ্রহণ করেছে। তো ও অনেক বেশি বোকা ছিল। আমার মেয়েটা কিন্তু অনেক বেশি সরল, বোকা ঠিক না, তবে অনেক বেশি সরল, ও না বোঝে না কিছু। তো এইবারে বলতেছে না আমি পারবোই, ওর মধ্যে অনেক বেশি কনফিডেন্স ছিল। তো এটা নিয়ে আমার আবার একটু খারাপও লাগতেছিল, যদি না পায় তাহলে হয়তো কান্নাকাটি করবে, বাচ্চা মানুষ। তো আমি বলছিলাম যে সমস্যা নাই, পাইতেই হবে এমনটা না, তুমি যে অংশগ্রহণ করবে এতেই না আমরা অনেক বেশি খুশি। তো সাহেব আর আমি এটা ওকে বারবার করে বোঝাচ্ছিলাম। তো ও বলতেছে যে না আমি এবার পাবোই, আমি অনেক চেষ্টা করব। তো এটা শুনে আমার অনেক ভালো লাগছিল যে আমার মেয়েটার মধ্যে এতটা কনফিডেন্স আসছে। তো এরপরে কিন্তু পর্যায়ক্রমে খেলাধুলাটা হলো, আর আমার মেয়ের খেলা আসতে আসতে মোটামুটি 10টা বেজে গেছে। আমি ওকে অনেক বকাঝকা করছিলাম যে তুমি কেন এত সকালে আসলে। ও বলছে না আগের বার কিন্তু এরকমটা হতো না, আগের বার হচ্ছে তাই আপনার প্লে বেবি 1 2 3 4 এভাবে শুরু হয়ে যেত। তো এবারে একদম মানে প্লের ছেলেদের মেয়েদের মানে এভাবে পর্যায়ক্রমে হইতে হইতে না 4-এর বেশ অনেকটা সময় চলে গেছে। আমার মাহি বাবু তো এখন 4-এ পড়ে, তো অনেকটা সময় চলে গেছিলো। তো আমি কিন্তু অনেক বেশি আসলে প্রেও করতেছিলাম আর হাসতেও ছিলাম। আর ওরা যে আন্টিগুলো ছিল মানে ক্লাসের ওর অন্যান্য বাচ্চাদের অভিভাবকরা, ওরা বলতেছিল আরে ভাই ভাবি অত টেনশন করেন না, পাবে। তো আমি বলতেছিলাম যে আরে ভাই পাক চাই না পাক, আমার এইসব বিষয়ে কোনো টেনশন নেই, আমার টেনশনটা হচ্ছে আমার বাচ্চাটাকে নিয়ে। যদি সে না পায় তাহলে অনেক বেশি মন খারাপ করবে, কারণ প্রত্যেক বছরই সে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো কিন্তু পারতো না। তারপরেও কিন্তু সে 2টা করে পুরস্কার নিয়ে বাসায় আসতো, একটা হচ্ছে সাহিত্য আর একটা হচ্ছে যাই সঙ্গীতে। তো এবারে কিন্তু সাহিত্যটা আছে কিন্তু সঙ্গীতটা নাই। তো এবার যদি একটা পুরস্কার পায় তাহলে ওর মনটা অনেক বেশি খারাপ হবে। তো আমি এতটুকু জানতাম বা বিশ্বাস করতাম যে আমার মেয়ে সাহিত্যে কোনো না কোনো কিছুতে একটা পাবেই, সেটা হোক কবিতা আবৃত্তি, হোক চিত্রাঙ্কন, অথবা কোরআন তেলাওয়াত, কোনো একটা কিছুতে সে কিন্তু পাবেই। তো এটা আমি জানতাম, যদিও বা বিশ্বাস করতাম মন থেকে। তো ও যে সাংস্কৃতিক মানে ক্রীড়া প্রতিযোগিতায় পাবে এটা আমি কল্পনাও করি নাই। তো ও যখন এই যে এখন আমার মেয়ে কিন্তু দাঁড়াইছে এখানে, এখন ক্লাস 4-এর আমার মেয়েও দাঁড়িয়ে গেছে এখানে, মাহি বাবু, ও অনেক বেশি মনোযোগ দিয়ে আছে। আর আমি দেখতেছিলাম যে আর ও এত জোরে দৌড়াইছে, আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম যে এটা কি আমার মেয়ে না অন্য কেউ। আর আমি সত্যি বলতেছিলাম যে এতটা ভালো লাগছিল। ও কিন্তু 3rd হয়েছে, মানে 3rd-এর কোনো পুরস্কার নাই, 1st আর 2nd-এর পুরস্কার। তো আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, আনন্দ লাগতেছিল, আমার মেয়ে এত জোরে দৌড়াতে পারে। তো আমি কিন্তু প্রথমে ওকে নিষেধ করেছিলাম যে আম্মু তুমি দৌড়াদৌড়ি করো না। ও বলতেছে না আমি করবো, আমি পারবো। তো ও যে পারে নাই, ও অনেক বেশি মন খারাপ করছে। আমি বলছি না তুমি এত বেশি পারছো, আমি তো অবাক। তো পাশের ওর আন্টিগুলো ওকে অনেক বেশি সাপোর্ট করতেছিল, এটা আমার অনেক ভালো লাগতেছিল। ওনারা বলতেছিলেন যে মাহি তুমি যে পেরেছো এতটা দৌড়াতে, আমরা তো অবাক, তুমি তো এখানে সবচাইতে বেশি হেলদিও, মানে ওর চাইতেও হেলদি আছে, বাট আমাদের কাছে মনে হয় যে ও অনেক বেশি হেলদিও পাবে না, কারণ হেলদিরা তো পায় না না। তো এভাবে বুঝাচ্ছিলাম। তো তুমি যে 3rd হয়েছে এটাই কিন্তু অনেক বেশি।
তো ও অনেক খুশি হয়েছে এরপরে যে আম্মু এতটা সাপোর্ট করতেছে, আন্টিরা এতটা সাপোর্ট করতেছে। এখানে বাচ্চাদের টেনিস বল নিক্ষেপ হচ্ছে। তো মাহি বাবু এখানে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে ও সেকেন্ড হয়েছে, মানে দ্বিতীয় স্থান অধিকারিণী হয়েছে। ও টেনিস বল নিক্ষেপে কিন্তু সেকেন্ড হয়েছে। আর এরপরে ও মনটা অনেক বেশি খুশি। তো একটু একটু খারাপ হয়েছিল, ও অঙ্ক দৌড় ছিল, তো ও ভাবছিল যে ও অঙ্ক দৌড়ে ইনশাল্লাহ পাবেই। তো এটাই সত্যি ছিল, অঙ্ক দৌড় ও কিন্তু দিতে পারে নাই, কারণ ওদের স্কুলে সাহিত্য হোক বা সংস্কৃতি হোক বা সঙ্গীতে হোক, যে কোনো একটাতে যদি কেউ পুরস্কার পায় তাহলে সে আর অন্যটাতে অংশগ্রহণ করতে পারে না। এটা কিন্তু ক্রীড়া প্রতিযোগিতার জন্য, সাহিত্য এগুলো তো করবেই। তো ওটা ফলাফল তো পরের দিন দেয়। আর ক্রীড়া প্রতিযোগিতায় যেটা হয় সেটা হচ্ছে একটাতে যদি কেউ পায় পুরস্কার, সেটা প্রথম হোক বা দ্বিতীয় হোক, তো সে কিন্তু আর অন্যটাতে অংশগ্রহণ করতেই পারবে না। এই জন্য মাহির মনটা অনেক খারাপ হচ্ছিল। ও বলতেছিল আম্মু কেন যে আমি সেকেন্ড হইলাম, আমি অঙ্ক দৌড় দিলে ফার্স্ট হতে পারতাম। তো আমি ওকে অনেক করে বুঝালাম যে না আম্মু, তুমি যে পেরেছো এটাই আমরা অনেক খুশি, সেটা ফার্স্ট হোক বা সেকেন্ড হোক এটা কিন্তু ব্যাপার না। তো এই যে এখানে আয়াত ওর বান্ধবী জুটাই ফেলছে, ও একা একাই খেলতেছিল। আয়াতকে নিয়ে আমার অনেক ভালো লাগতেছিল, আমাকে ওকে একটু দেখাশোনা করতে হচ্ছিল না, ওইভাবে হাত ধরে নিয়ে ঘুরতে হচ্ছিল না। তো স্কুলে না অনেক নিয়ম ছিল, এখানে অনেক কিছু, আসলে আমি কত বলবো, বলে আর শেষ করতে পারবো না। স্কুলে যারা পায় না তাদের তো সান্ত্বনা পুরস্কার থাকেই, তারপরে যে ছোট ছোট বাচ্চাগুলো আসে বা স্কুলের প্রত্যেকটা বাচ্চাকেই এখানে, আবার মাঠ থেকে আমরা চলে এসেছি স্কুল মাঠ, এখানে এসে কিছু কিছু খেলাধুলা হয়। সেটা হচ্ছে ছোট বাচ্চাদের বেবিদের বুদ্ধির খেলা, যেমন পাখি ওড়ে, এই ধরনের খেলা। তারপরে 4-5দের অঙ্ক দৌড়, হাতের লেখা প্রতিযোগিতা, তারপরে রচনা প্রতিযোগিতা, মোরগ লড়াই। মায়েদেরও কিছু খেলাধুলা ছিল, বাবাদেরও ছিল। তো অভিভাবকদের খেলাধুলাগুলো স্কুলে এসে হয়। তো এই খেলাধুলা এখানে হচ্ছিল, যে বাচ্চারা এখানে মোরগ লড়াই করতেছিল। তো অনেক ভালো লাগতেছিল দেখতে আমার। তো মাহি অনেক বেশি মন খারাপ করতেছিল। আর ও সত্যি বলতে অঙ্কটা ও তো পারলো, মানে দিতে পারে নাই। তো দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে যখন দিলাম, ওর সঙ্গে সঙ্গে 2টা অঙ্কই করতে পারছিল। তো এটা অনেক ভালো লাগছিল আমার। ওকে বলছিলাম যে আম্মু তুমি পাও নাই তো কী হয়েছে, তুমি তো একটা পুরস্কার পাইছো, তো এটা নিয়ে খুশি থাকো। তো এরপরে এই যে মায়েদের খেলাধুলাও আছে। তো মা ছেলে অভিভাবকদের জন্য ছিল হচ্ছে যাই আপনার হাঁড়ি ভাঙা আর চেয়ার খেলা। আর মেয়ে অভিভাবকদের জন্য 3টা খেলা ছিল। তো আমি একটা খেলায় অংশগ্রহণ করার পরে চলে আসছিলাম, অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। আর এই দিনটা আমার ওপর দিয়ে একটা সেরকম ঝড় গেছিলো, মানে যুদ্ধ বলতে গেলে, যুদ্ধের মধ্যে দিয়ে আমি কাটাইছি। শুধু যে স্কুলে ছিলাম এমনটা না, এর সঙ্গে সঙ্গে আমার পারিবারিক একটা কাজ পড়ে গিয়েছিল। তো সেখানেই সাহেবের সঙ্গে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছিল। তো সাহেবও আবার যে দেখেছে মেয়ের খেলাটা, মানে দৌড়াদৌড়ির সময় আমার সাহেবকে কী করে জানি ওই দিক দিয়ে পাস করতেছিল। তো মেয়ের দৌড় দেখে ও অবাক যে আমার মেয়ে এতটা দৌড়াতে পারে। সত্যি বলতেছি এতটা আনন্দ লাগতেছিল। সে আবার আমাকে বলতেছিল যে মাহি তো দৌড় দিয়েছে, ও তো থার্ড হয়েছে, ও যে থার্ড হয়েছে এটাও আমি কল্পনা করি নাই। তো আমরা না সব দিক থেকে অনেক বেশি মানে ভালো লাগা কাজ করতেছিল। আর এত বেশি টায়ার্ড লাগতেছিল কি আর বলবো, সত্যি সকালবেলা রান্নাটা করে যাওয়ার কারণে আমার অনেক বেশি সুবিধা হয়েছিল। আর এখানে আমি সাহেবের কাছ থেকে, আর এখানে তো একটা কথা বলতে ভুলেই গেছি, যে আসলে সত্যি ও সাহিত্যতেও একটা পুরস্কার পেয়েছে। এটা হচ্ছে যে চিত্রাঙ্কনে ও ফার্স্ট হয়েছিল। তো এই ঘোষণাটা আজকে দেয়। তো এটা শুনছিলাম আমি, শোনার পর আবার মায়েদের যে প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমি খুবই বোকা, আমার মেয়েটাকে শুধু আমি কেন বোকা বলতেছি, আমিও অনেক বোকা। আমি জানি না যে মোমবাতি জ্বালানো মায়েদের একটা খেলা ছিল, মোমবাতি জ্বালানো, বাস্কেটবল না, মানে বাস্কেটবল টাইপেরই একটা খেলা। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যায় বালিশ বিতান। তো এই খেলাগুলো আমি অংশগ্রহণ করি নাই, শুধু আমি মোমবাতি জ্বালানোটা অংশগ্রহণ করেছিলাম। তো আমি কি করেছিলাম, বোকার মতো যেখানে অনেক বেশি বারুদ আছে সেই কাঠিটা নিয়েছি, একদম ম্যাচ মারার সঙ্গে সঙ্গে জ্বলে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমি অনেক বেশি জ্বালাতে পারি নাই। তো আমি যখন খেলতেছিলাম তখন অবধি কিন্তু হাইয়েস্ট ছিল হচ্ছে যে 19। আর দ্বিতীয় যে হয়েছিল, মানে দ্বিতীয়টা ছিল হচ্ছে যায় 16। তো আমি বেশি পারি নাই, খুব জোর 7-8টা জ্বালিয়েছিলাম। জ্বালানোর পরে মোটামুটি আমার কাঠিটা না শেষ হয়ে গেছে, একদম নখে ফোঁসাও পড়ে গেছে। তো আমি আর চেষ্টাও করি নাই। তো এই তো আজকের এ পর্যন্তই। এরপরের ভিডিওতে ইনশাল্লাহ আমি আমার মেয়ের পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এর মধ্যে কিন্তু আমরা ভ্রমণটাও সেরে এসেছি, শিক্ষা সফরও হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।